আমরা আজকে একটা নতুন টপিকে যাচ্ছি। এই কারণে যাচ্ছি যেহেতু টেন্স শেখানোর পরেই এই টপিকটা যাওয়া উচিত, কারণ টেন্সের সঙ্গে এই টপিকটা একটু রিলেটেড। তা সত্ত্বেও মাঝখানে আমরা কিছু পেডাগজি ক্লাসে করেছিলাম, আশা করি টেন্সটা তোমাদের মনে আছে। সেই হিসাবে আমরা যাচ্ছি ভয়েস চেঞ্জে। ভয়েস চেঞ্জকে আমরা বাংলায় কি বলি? বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন। অর্থাৎ এই ক্ষেত্রে এই বাচ্য পরিবর্তনকে আমরা দুই ভাগে ভাগ করেছি, এটাও তোমরা জানো। একটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ যখন কোনো কাজ যে কর্তা সে নিজেই করে তখন তাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। আর যখন কোনো কাজ কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করায়, যদিও এটা পুরোটাই গ্রামারের সেন্সে অন্যকে দিয়ে করায়, তখন তাকে আমরা বলি প্যাসিভ ভয়েস। তাহলে আমরা প্রথমত এই ভয়েস চেঞ্জকে চেঞ্জ স্পেলিংটা ঠিক করেন। আরেকবার বলো। চেঞ্জ স্পেলিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনটা পরে। তাহলে আমরা আরেকটা হলো ভয়েস চেঞ্জকে তাহলে কভাবে ভাগ করলাম, দুভাগে ভাগ করলাম। একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। আর একটাকে আমরা বলছি প্যাসিভ ভয়েস। কখন? যখন কর্তা নিজে কাজটা করে না। এরকম ভাবে হয় একটু দেখি। এটার যে নিয়মগুলো ভয়েস চেঞ্জে শেখাবো সেটা বেসিক্যালি আমার কিছু তৈরি করার নিয়ম, কোনো বইয়ের কপি পেস্ট করো কিছু শেখাবো না। সবার প্রথমে এই কথাগুলো একটু জেনে নাও, তারপরে যা শেখাবো একবারই শেখাবো, খুব ভালো করে দেখবে, আশা করবো আর কখনো ভুলবে না। তাহলে এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি বললাম? সবার প্রথমে অ্যাক্টিভ এবং প্যাসিভ, তাই তো? তাহলে দেখি বিষয়টা কিরকম অ্যাক্টিভ এবং প্যাসিভ। এই জেনারেল ধারণা তোমাদের আছে এরকম। আমি একটা এক্সাম্পল দিই। সবার প্রথমে যদি অ্যাক্টিভ ভয়েসে একটা এক্সাম্পল দিই, ধরো হি রিডস এ বুক, সে একটা বই পড়ে, ঠিক আছে? এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট কে? সাবজেক্ট বা কর্তাকে? হি হি এবার কি করে সে? বই পড়ে। বই পড়ে তার মানে দেখো এই যে সে নিজের কাজ, মানে নিজে যে বই পড়াটা নিজেই পড়ছে, এবং এক্ষেত্রে যে কর্তাটা এর সক্রিয়, নিজের কাজ নিজেই করছে। এই সেন্টেন্সটাকেই আমি একটু অন্য রকম ভাবে লিখি। দেখো কি লিখছি, এ বুক ইজ read by him. read এর থার্ড ফর্ম read, তার জন্য এটা লেখা হয়েছে, মানে উচ্চারণটা রিড, বানানটা একই, রেড হবে উচ্চারণ। তাহলে দেখো এরকম ভাবে যদি লেখা হয়, আচ্ছা আমি এই সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? বুঝতে একটু সুবিধা হবে। ধরো লিখলাম he kills a snake। এইবার এই সেন্টেন্সটাকে পরিবর্তন করছি, a snake is killed by him। এখানে একটা সেন্টেন্স লিখলাম। তাহলে দেখো এই প্রথম সেন্টেন্সটায় সে নিজেই একটা সাপ মেরেছে। পরের সেন্টেন্সটা যখন পড়ছি, এ স্নেক ইজ কিলড বাই হিম, এক্ষেত্রে সাবজেক্টটা হি আর হচ্ছে না, সে একটা সাপ মেরেছে, তার দ্বারা একটা সাপ মারা হয়েছে। তাহলে প্রথম সেন্টেন্সটায় কর্তা নিজের কাজ নিজেই সরাসরি করেছে, কিন্তু পরের সেন্টেন্সটার ক্ষেত্রে কর্তাকে দিয়ে আমরা সেই কাজটাকে করাইনি। কোথাও এ স্নেক ইজ কিলড বাই হিম, অর্থাৎ কর্তা এখানে নিষ্ক্রিয়, তার কাজটা সে সঠিকভাবে করেনি, অন্য কেউ করে দিয়েছে। কিন্তু দুটো সেন্টেন্সের যেটা মানে সেটা কিন্তু একই, সে একটা সাপ মেরেছে, তার দ্বারা একটা সাপ মারা হয়েছে, দুটো কিন্তু একই ধরনেরই মিনিংফুল। কিন্তু গ্রামাটিক্যাল পার্সপেক্টিভে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের পরিবর্তন এখানে আছে। কিরকম পরিবর্তন? যেমন এখানে হিটা ছিল সাবজেক্ট, কিলটা ছিল হচ্ছে গিয়ে ভার্ব, স্নেকটা ছিল হচ্ছে গিয়ে অবজেক্ট। এই সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে চেঞ্জ করা হয়েছে, যেখানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে স্নেক এটা হয়ে গেছে সাবজেক্ট, ইজটা
অতিরিক্তভাবে যুক্ত হয়েছে, এটাকে আমরা বলি বি ভার্ব। এই সেন্টেন্সটার ভার্বের থার্ড ফর্ম এখানে বসেছে এবং হিম এটা হয়ে গেছে অবজেক্ট, ও লিখলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে গ্রামার হিসাবে এখানে এই সেন্টেন্সটার ক্ষেত্রে শব্দগুলোর পরিবর্তন ঘটেছে, কিন্তু এর মিনিং এর কোনো পরিবর্তন ঘটেনি। এই সেন্স অনুসারে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসকে ভাগ করেছি। এখন অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস কি বা কাকে বলে এই সমস্ত তোমাদের কোনো প্রশ্ন আসবে না। তোমাদের সরাসরি যেটা করতে হবে সেটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ অথবা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হবে, এবং এর অনেক এক্সেপশনাল নিয়ম আছে, সেগুলোই অত্যন্ত ভালোভাবে শিখতে হবে। সবার প্রথমে এর যেগুলো জেনারেল নিয়ম আছে, যেগুলো টেন্স অনুসারে নিয়ম আছে, সেগুলো আগে শিখতে হবে, তারপরে এর এক্সেপশনাল নিয়মগুলোকেও রপ্ত করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের শিখতে হবে সবার প্রথমে কি বললাম, বাচ্য পরিবর্তন বা ভয়েস চেঞ্জ। ঠিক আছে, এবার এই ভয়েস চেঞ্জের 5টা নিয়ম আমি নিজের মতো করে তোমাদেরকে লেখাবো, মানে এটা আমার নিজের মন থেকে তৈরি। তারপরে সেই লেখানোটা থেকেই তোমাদেরকে বোঝাবো, দেখবে আর কখনো বুঝবে না। ঠিক আছে, সবার প্রথমে খাতা পেন নিয়ে নাও, লিখতে শুরু করো। ভয়েস চেঞ্জের নিয়ম। এক নম্বর, দেখো অ্যাক্টিভ ভয়েস এর অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হবে। কি বললাম, আমি গুছিয়ে লিখছি আর একবার। অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হবে, এটা 1 নম্বর নিয়ম। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। ঠিক আছে, প্যাসিভ ভয়েস এ বা এরও লিখতে পারো, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। সবাই বুঝতে পারছো? দিব্যা দেবনাথ বুঝতে পারছো? 2 নম্বর নিয়ম লেখো। টেন্স অনুসারে 2 নম্বরে যেটা হবে, টেন্স অনুসারে একটি বি ভার্ব বসবে, একটি বি ভার্ব বসবে। লিখেছো নিশ্চয়ই। এবার বি ভার্ব গুলো কি কি সেটা একটু লিখে নিতে হবে, সাব পয়েন্টে লিখে নাও, আমি লিখে দিচ্ছি। বি ভার্ব গুলো কি কি, যদি প্রেজেন্ট টেন্স হয় প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কি কি, এম, ইজ, আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে প্রেজেন্ট টেন্স হলে। পাস্ট টেন্স হলে ওয়াজ এবং ওয়ার, এই দুটোর মধ্যে একটা বসবে। ফিউচার টেন্স হলে শ্যাল
এবং উইল, শ্যাল বি এবং উইল বি করে দাও। এই দুটোর মধ্যে যে কোনো একটা বসবে, ঠিক আছে? এটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। এনি কোশ্চেন? নো স্যার। কারো প্রশ্ন নেই? 3 নম্বর নিয়ম লেখো। অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বের অ্যাক্টিভ ভয়েস এর মূল ভার্ব এর মানে মেইন ভার্ব থার্ড ফর্ম বসবে। অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বের থার্ড ফর্ম বসবে। তাই যারা ভার্বের থার্ড ফর্ম জানো না, তাদের ভার্বের একটা লিস্ট আছে, ডু, রিড, ডান, গো এন্ড গান, সেটা মুখস্থ করতে হবে আলাদাভাবে। এটা গেল 3 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম, এরপর সাধারণত বাই বসে। সাধারণত কথাটা কেন ব্যবহার করা হলো? সব জায়গাতেই বাই বসে এরকম কোনো কথা নেই। হ্যাঁ, অনেক নো এর সাথে যেমন টু বসে। আরো অনেক আছে, ব্যতিক্রম আছে। সাধারণত মানে ইন জেনারেল, বেশিরভাগ ক্ষেত্রেই বাই বসবে, বাট এটার এক্সেপশনাল আছে, তাই সাধারণত বাই বসে এই কথাটা লেখা হলো। ওকে। 5 নম্বর, 5 নম্বরটা 1 নম্বরের ঠিক উল্টো। 1 নম্বরের ঠিক উল্টো। তার তোমরা তো শুনতে পাচ্ছ না, 1 মিনিট সময় দাও, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। শুনতে পাচ্ছ? একজন রেসপন্স করো তো। শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম হুম হুম। আচ্ছা, কি বললাম? 5 নম্বর নিয়ম, 5 নম্বর, নাম্বার 5। এটা কি হচ্ছে? 5 নম্বরটা আমাদের 1 নম্বর যে নিয়মটা রয়েছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে এর ঠিক অপোজিট, এর ঠিক উল্টোটা হবে। কিরকম? তাহলে আমরা কি লিখবো? প্যাসিভ ভয়েসের এর স্যার প্যাসিভ ভয়েসের কেন? অ্যাক্টিভ ভয়েসেরই তো হবে। অ্যাক্টিভ ভয়েসের কি হবে বলো তো? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েস এর, একদমই ঠিক বলেছো। অ্যাক্টিভ ভয়েসের এই যে যেখানে অবজেক্ট আছে, এখানে কি হবে? সাবজেক্ট। আমি আসলে কপি পেস্ট করলাম, তাই এটা। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। এই হলো 5টা নিয়ম। অর্থাৎ এই নিয়মগুলো ধরেই আমরা ভয়েস চেঞ্জ করব এখন। যদিও এটা একদম বাচ্চাদের মতো করে শেখানো হচ্ছে তোমাদের, এটা হচ্ছে জেনারেল ধারণা, কিন্তু তোমাদের চাকরির পরীক্ষায় তো এত সোজা আসে না, তোমাদের আসবে ব্যতিক্রম বেশিরভাগ ক্ষেত্রেই, আবার কখনো কখনো
ভাগ্য ভালো থাকলে একটা দুটো সোজা প্রশ্নও করে ফেলে। অর্থাৎ তোমাকে আগে ইন জেনারেল নিয়মটা জানতেই হবে, তারপরে তুমি ব্যতিক্রম নিয়ম অনেক কঠিন বিষয় জানতেই পারো, কিন্তু মূল গতিক যেটা বিষয় সেটা তোমাকে জানতেই হবে। আমরা যে 5টা নিয়ম লেখালাম এখন অবধি এবং যে বিষয়গুলো নিয়ে এখন অবধি কথা বললাম, এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। এনি কোয়েশ্চেন? সুস্মিতা গুপ্তা, সুস্মিতা মহাপাত্র, স্বরূপ মণ্ডল, না স্যার। কোনো প্রশ্ন নেই। না স্যার। অম্বিকা চক্রবর্তী, না স্যার। চন্দনা মণ্ডল, চন্দনা মণ্ডল শুনতে পাচ্ছ? চন্দনা মণ্ডল রেসপন্স নেই। ওকে, এবার আমরা শিখবো, ঠিক আছে? দেখো কি হলো, আমরা কি শিখছি দেখো, এখান থেকে আমরা কোশ্চেন অ্যান্সার এখান থেকে কিভাবে আমরা পরিবর্তন করছি দেখো। ধরো একটা সেন্টেন্স লিখলাম, দীপ ডাস দা সাম, একটা সেন্টেন্স লেখা হলো দীপ ডাস দা সাম। একটা দীপ একটা ছেলের নাম, ডাস দা সাম মানে দীপ অঙ্ক করে বা করেছে। তো দীপ ডাস দা সাম, এই যে সেন্টেন্সটা আছে এর মধ্যে সাবজেক্ট কোনটা? দীপ। দীপ। ভার্ব কোনটা? ডাজ। ডাজ। অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, দা সাম হবে। ঠিক আছে, দেখি সবার প্রথমে The আমরা sum is দীপকে, done by Deep. The sum ঠিক is আছে sum is run ঠিক by আছে the ঠিক Done আছে by যারা, ঠিক আছে যারা অতিরিক্ত জানো বা এটা জানো আগ থেকে একটু আসতে, মানে যারা জানে না তার জন্য তো শেখাচ্ছি, তারপরে কঠিন গুলো তোমরা বলো। তাহলে দীপ ডাস দা সাম, তাহলে এটা প্রথমে এটা সাবজেক্ট দীপ এবং ডাসটা হচ্ছে কি ভার্ব এবং দা সামটা হচ্ছে গিয়ে অবশ্যই অবজেক্ট, কারণ ডাসকে প্রশ্ন করো কি করে, অবশ্যই সাম করে, অঙ্ক করে, তাহলে এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই সেন্টেন্সটা থেকে পেয়ে গেছি, তাই তো? এবার আমরা যেটা করব, এখানে 1 2 3 4 5 করে যে নিয়মগুলো লেখা হয়েছে তোমাদের, এই নিয়মগুলো পরপর আমরা ফলো করব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেখো সবার প্রথমে 1 নম্বর নিয়ম ছিল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, ফার্স্ট নিয়ম ছিল। তাহলে এটা তো অ্যাক্টিভ ভয়েস, তাহলে এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা? দা সাম। তাহলে এইটা The sum. নিশ্চয়ই প্যাসিভ sum. ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে দা সাম কথাটা সবার প্রথমেই আমি লিখলাম, অর্থাৎ আমি কিন্তু 1 নম্বর নিয়ম ফলো করেছি, ঠিক আছে? আমি ধরো এটার পাশে 1 লিখলাম, কারণ এটা 1 নম্বর নিয়ম তাই 1 লিখলাম, তোমাদের বোঝার সুবিধার্থে, বাচ্চাদের মতো পড়াচ্ছি। সেকেন্ড 2 নম্বর নিয়ম আমাকে বলেছে, এই যে এখানে লেখা আছে টেন্স অনুসারে একটি বি ভার্ব বসবে। এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? দীপ ডাস দা সাম, এই যে ডাস কথাটা দিয়ে আমরা বুঝতে পারবো কোন টেন্সে আছে। কোন টেন্স? Simple present. প্রেজেন্ট টেন্স। Simple প্রেজেন্ট present, টেন্স, হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সে আমি এখানে লিখে দিয়েছি কি কি বিভাগ বসবে, 3টে বিভাগ আছে, এম ইজ আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে। এই দা সাম এই শব্দটার সঙ্গে এম ইজ আর এই তিনটের মধ্যে কোনটা বসবে? ইজ বসবে। ইজ বসবে, কারণ সাম হচ্ছে অঙ্ক, সিঙ্গুলার নাম্বার, তার সাথে ইজ বসবে, আইএস লিখে দিলাম। এটা আমি কত নম্বর নিয়ম ফলো করেছি? 2 নম্বর নিয়ম ফলো করেছি, তাই ব্র্যাকেটে 2 লিখে দিলাম, ঠিক আছে? নাম্বার 2, আমরা নাম্বার 3 নম্বর নিয়মে যাবো, অর্থাৎ আমি কিন্তু এত অব্দি নিয়ম ফলো করে ফেলেছি। যদি এই সেন্টেন্সটা যদি ফিউচারে থাকতো তাহলে শ্যাল উইল বসতো, পাস্টে থাকলে ওয়াজ ওয়ার বসতো, এটা প্রেজেন্টে আছে তাই প্রেজেন্টে আছে তাই এম ইজ এর মধ্যে একটা বসেছে, অর্থাৎ আমরা 2 নম্বর নিয়ম ফলো করে ফেলেছি। আমরা যাচ্ছি নাম্বার 3 নম্বর নিয়মে। 3 নম্বর নিয়ম কি বলছে? অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বের থার্ড ফর্ম বসবে। অ্যাক্টিভ ভয়েস এটা
দীপ ডাজ দ্য সাম। এর মূল ভার্ব কোনটা? মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব Do. আমরা বলি। ডু ডু এখানে ডাজ আছে, ডান হবে ডু তো নেই, ডাজ আছে। তাহলে এর থার্ড ফর্ম কি Done. হবে? Done. ডান। ডু, ডিড, ডান। ডাজ কেন আছে? কারণ দীপ আছে তাই। তো এটার মূল ভার্ব হচ্ছে ডু, প্রথমে একদিন বলছিল। তার থার্ড ফর্ম ডু, ডিড, ডান, অর্থাৎ থার্ড ফর্মটা বসবে থেকে ডান। তাহলে আমরা এখানে ডান কথাটা লিখে ফেলি। অর্থাৎ আমরা 3 নম্বর নিয়ম ফলো করেছি, তাই নাম্বার 3 লিখে দিলাম। 3 নম্বর নিয়ম অবধি আমরা করে ফেলেছি। এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? নেই। এরপর আমাকে যেটা করতে হবে, 4 নম্বর নিয়ম লেখাই আছে। এরপরে সাধারণত বাই বসে। সাধারণত মানে ইন জেনারেল, বেশিরভাগ ক্ষেত্রেই বাই বসবে। কিছু এক্সেপশনাল কেস আছে, সেটা পরে শিখবো। আমরা বাই লিখে ফেলি। তাহলে আমি বাই লিখলাম, এটা কত নম্বর নিয়ম ফলো করলাম? নাম্বার 4, তাই ব্র্যাকেটে 4 লিখে দিলাম। এবার চলে যাচ্ছে নাম্বার 5, ভাইটাল নিয়ম একটা। বলেছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কোনটা? দীপ, এটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট, তার মানে এইখানেই বসে যাবে। যেহেতু এটার নাম আছে দীপ, তাই হুবহু নাম আছে বলে যা আছে সেটাই বসবে, কোনো পরিবর্তন ঘটবে না। বাট কিছু সাবজেক্টের অবশ্যই পরিবর্তিত রূপ এখানে বসে। কি কি সাবজেক্টের কি কি পরিবর্তিত রূপ বসে তার একটা নোট তোমাদেরকে আমি আজকে দিয়ে দিয়েছি, সেখানে পাবে। অথবা যে কোনো গ্রামার বই 6, 7, 8, 9, 10 যে কোনো একটা গ্রামার বই নেবে, সেখানে কিছু পরিবর্তিত রূপ পাবে। কি থাকলে হিম হয় ইত্যাদি, এরকম কিছু পরিবর্তিত রূপ পাবে। তাহলে আমার এখানে পরিবর্তন কিছু ঘটবে না, দীপ কথাটা আছে, দীপ কথাটাই এখানে বসবে। ঠিক আছে? আমি কত নম্বর নিয়ম ফলো করলাম? নাম্বার 5। আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। সাধারণ নিয়মে যে ভয়েস চেঞ্জ হয় সেটা আমি করে ফেলেছি এখানে, আর কোনো এখানে ব্যতিক্রম নেই। এইটুখানের মধ্যে কার কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো প্রশ্ন আছে কারো? সাগরিকা রয়, না স্যার রিয়া গোস্বামী, প্রিয়াঙ্কা না দে, স্যার প্রতীক সরকার, পৌলমী হালদার, পলি বিশ্বাস, ওম প্রকাশ সাহা, মোহাম্মদ নাসির উদ্দিন, দিব্যা দেবনাথ, ত্রিদীপ্ত মাহাতো, চন্দনা, বনি চক্রবর্তী, অপর্ণা না স্যার মল্লিকা, Yes, sir. নো কোশ্চেন, সুস্মিতা গুপ্তা, সুরজ মোল্লা। কোন প্রশ্ন আছে সুরজ? না স্যার। আচ্ছা, এই যে এখানে এই ভয়েস চেঞ্জটা শেখানোর যে সরলীকরণ করলাম, এখানে যেভাবে 5 নম্বর 1 2 3 4 5 করে লেখা আছে, এটা কিন্তু কোনো বই থেকে পাবে না। আমার মনে হলো এটা স্টুডেন্টদের সুবিধা হবে বলে আমি এই নিয়মটা একটু সাজিয়ে নিলাম। এটা কি ঠিক আছে? বুঝতে পারার পক্ষে উপযুক্ত? হ্যাঁ স্যার একদম। হ্যাঁ স্যার একদম। তো Sir. হ্যাঁ, এটা কিন্তু বইয়ে নেই। আমার মনে হলো যে এটা স্টুডেন্টরা ভালো বুঝতে পারবে, তাই নাম্বার করে 1 2 3 4 করে এখানেও একটা নম্বর দিয়ে দিলাম, অর্থাৎ কিভাবে পরিবর্তনটা ঘটেছে সেটাও দেখিয়ে দিলাম। আশা করব এই সিকোয়েন্সটা যদি মনে রাখবে, এবং আমি সিকোয়েন্স ফলো করেছি 1 2 5 যে নিয়মটা আমি লিখিয়েছি, আমি কিন্তু পরপর সেই নিয়মই ফলো করেছি। তো তুমি এই সিকোয়েন্সটা যদি মনে রাখতে পারো এবং স্ট্রাকচারটা যদি মনে রাখতে পারো, আমার মনে হয় না কোনোদিনই ভুলবে ভয়েস চেঞ্জ। ঠিক আছে? তো সেই হিসেবে আমি আমার মতো করে এটা একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম। এবার আমরা এক এক করে, প্রথম দিন যখন টেন্স শিখেছিলাম তখনই বলেছিলাম ভয়েসের মানে কি বাচ্চ। তার মানে টেন্স থেকে আমরা তো 12 ধরনের টেন্স শিখেছি, তার মানে 12 ধরনের বাচ্চার কথা বলেছি আমরা। তো যেহেতু 12 ধরনের বাচ্চার কথা বলেছি, তো তার পরিবর্তনও তো 12 ধরনেরই হবে। তাহলে ভয়েস চেঞ্জও নিশ্চয়ই 12 ধরনেরই হবে। যে কয় ধরনের টেন্স আছে সেই কয় ধরনেরই ভয়েস চেঞ্জ করতে পারবে টেন্স অনুসারে। তাহলে তোমাকে প্রত্যেকটা ধরন সম্পর্কেই আইডিয়া রাখতে হবে বা শিখতে হবে। আমরা সবার প্রথমে এখন যেটা দিয়ে এক্সাম্পল দিলাম, এতক্ষণ ধরে যে যা যা শেখালাম, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। একজন বলেও ছিল প্রথমে, তাহলে এটা ছিল সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার প্রেজেন্ট টেন্সের মধ্যেই তো 4 ধরনের ভাগ আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমাদের প্রত্যেকটা সম্পর্কেই আইডিয়া নিতে হবে, প্রত্যেকটা সম্পর্কে শিখতে হবে। ঠিক আছে? তো আমি এটাকে নাম্বার 1 করে দিলাম, এটা ছিল সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপর কি আসবে? Simple continuous tense. Present continuous. Present continuous. বেশ, ঠিক আছে, দেখি
প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটা সেন্টেন্স দিচ্ছি, তাহলেই বুঝতে পারবে। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, আই এম টেকিং ইট, এটা সেন্টেন্স লিখেছি। আই এম টেকিং ইট, তার মানে এটা কন্টিনিউয়াসে আছে, কারণ কিছু করছে, আমি এটা নিচ্ছি, এটা মানে হচ্ছে এটা। এই সেন্টেন্সটার মধ্যেও আগে যেটা বেসিক নিয়ম 1 2 3 4 করে 5 অব্দি লিখেছি, ওটা কিন্তু ইন জেনারেল, ওটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, তার জন্য ওটা এরকম ভাবে শেখানো হয়েছে। এবার টেন্স অনুসারে এক একটা টেন্সে একটু একটু ব্যতিক্রম ঘটতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু জেনারেল যেটা নিয়ম শেখানো হলো তার কিন্তু পরিবর্তন কোনো টেন্সের ক্ষেত্রেই ঘটবে না। তাহলে আই এম টেকিং ইট, এই যে সেন্টেন্সটা লেখা হলো, এই সেন্টেন্সটার মধ্যে আবার সেই 1 নম্বর নিয়ম অনুসারে কোনটা অবজেক্ট? অবশ্যই ইটটা অবজেক্ট, তাই ইটটা সবার আগে বসবে, ইট। এটা কোন টেন্সে আছে? অবশ্যই সেই প্রেজেন্ট টেন্সেই আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে 3টে বিভার বসে, তার মধ্যে এম ইজ আর, ইটের সঙ্গে কোনটা বসবে? ইজ বসিয়ে দিলাম, ইট তাহলে ইট ইজ। এইখানে আগের যে নিয়ম ছিল 3 নম্বর নিয়ম ছিল, কি ছিল? মূল ভার্বের থার্ড ফর্ম বসবে, তার ব্যতিক্রম ঘটবে না, যা আছে তাই বসবে। কিন্তু পার্থক্যটা হলো এখানে একটা আইএনজি রয়েছে, বিং এই আইএনজিটার জন্য বিং আমাদের হবে সবার প্রথমে একটা বিই তার সঙ্গে আইএনজি, এই বিং কথাটা লিখতে হবে। তাহলে ইট ইজ বিং, এই বিং শব্দটা এক্সট্রা হলো কেন? কারণ কন্টিনিউয়াস আইএনজি আছে তাই। এবার টেক শব্দটা আছে, টেক এর থার্ড ফর্ম কি? টেকেন টেকেন। টেকেন তাহলে ইট ইজ বিং টেকেন, বাদ বাকি যা নিয়ম রয়েছে উপরে লেখানো হয়েছে সেম টু সেম থাকবে। এরপরে একটু বাই বসে, বাই। আই থাকলে তার পরিবর্তিত রূপ মি, এটা বসবে। তাহলে আই এম টেকিং ইট, ইট ইজ বিং টেকেন বাই মি, এই হলো পরিবর্তন। তাহলে কন্টিনিউয়াসলি কি পেলে তুমি এক্সট্রা, যেটা আগেরটাই শিখতে পারোনি, সেটা হলো একটা বিং কথা পেলে, যেহেতু আইএনজি যুক্ত আছে তাই। বলো এর মধ্যে কোনো প্রশ্ন? এনি কোশ্চেন? না স্যার নেই। না স্যার আমরা চলে যাব পরের টেন্সে। এবার আমাদের চলে আসবো কিসে? পারফেক্ট, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের টেন্সে এই সেন্টেন্সটাকে যদি ধরো আমি পারফেক্ট আকারে লিখি, যেমন আই এম টেকিং টি, আমি চা নিচ্ছি, এটাকে যদি পারফেক্টলি লিখি তাহলে কি হবে বলো তো? বলো একজন। আই এম টেকিং I have এর আই হ্যাভ, তারপর I have been taken by me. আমি বলেছি সিম্পল, মানে পারফেক্টলি শুধু সেন্টেন্সটা বলো, আপনি অ্যাক্টিভটা বলতে বলেছেন। অ্যাক্টিভটাই বলতে বলেছি, It had been taken by me. পরিবর্তন করি। না আই I হ্যাভ, have I have I have taken it taken আই tea. হ্যাভ টেকেন। বাহ, ঠিক আছে। না টি তো দেইনি এখানে, ও আমি তোমার বোধহয় কি চা শুনলাম খাওয়ার ইচ্ছে হয়েছে, সন্ধ্যেবেলা খাওনি। তাহলে হ্যাঁ আই খেয়েছি, হ্যাভ, ঘুম পাচ্ছি। আই এম টেকিং ইট, ইট আছে, তাহলে আই হ্যাভ টেকেন ইট, এটা যদি আমি পারফেক্টলি লিখি তাহলে এটা হয়ে দাঁড়ায়, ঠিক আছে? এবার আমি ভয়েস চেঞ্জ করবো, এটা তো অ্যাক্টিভে আছে, ভয়েস চেঞ্জ করবো কি হবে দেখো, একই নিয়ম, আবার সেই ইটটা সবার It আগে has আসবে। been taken by me. It had been taken by me. বেশ, ঠিক আছে, দেখি বলো আরেকবার, কি বললে? ইট হ্যাড বিন, It has been It had been taken by me. taken ঠিক আছে, by সব me. ভুল বলছো, ভুল বলছো। ঠিক আছে, ভুল ও না, বলছো। it has been হবে, সরি it has been. It has been taken by me.
আচ্ছা ঠিক আছে, হ্যাভ তো আয়ের সাথে বসে ফার্স্ট পারসন। ঠিক আছে, এটা আগেই ভেবে বলা উচিত ছিল। নম্বর মাইনাস হয়ে গেছে already। আমরা আসি এবার পড়াই, যারা জানো না তারা মন দিয়ে দেখো। তাহলে আই হ্যাভ টেকেন ইট এটা আছে, এবার সবার প্রথমে ইট আসবে। এটা যেহেতু পারফেক্ট টেন্স আছে, তো সেক্ষেত্রে বি ভার্ব কি, মানে সেক্ষেত্রে ভার্ব কি, হেল্পিং ভার্ব কি, হ্যাজ এবং হ্যাভ। আই এর সঙ্গে হ্যাভ হয়েছিল, ইট এর সঙ্গে নিশ্চয়ই হ্যাভ হবে না, কখনো হ্যাজ হবে। তাহলে ইট হ্যাজ। এই পারফেক্ট একটা অতিরিক্ত শব্দ আমাদেরকে বসাতে হবে, সেটা হচ্ছে আমরা বলি বিন, বি ডবল এন। তাহলে ইট হ্যাজ বিন, এই বিন শব্দটা শুধু এক্সট্রা তোমাকে বসাতে হয়েছে। এবার মূল ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়, কিন্তু এই পারফেক্টে মূল ভার্বের থার্ড ফর্মটা দেওয়াই থাকে, তার কারণ থার্ড ফর্ম ছাড়া পারফেক্ট টেন্স তৈরি হবে না। তাহলে টেক এর যে থার্ড ফর্ম টেকেন এটা দেওয়াই আছে কোশ্চেনে, তাহলে ইট হ্যাজ বিন টেকেন। এবার হবে একটা বাই, তারপরে হবে আই এর পরিবর্তিত রূপ। তাহলে ইট হ্যাজ বিন টেকেন বাই মি। এবার বলো, এর মধ্যে কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেন? না স্যার। না স্যার নেই। না স্যার। খাতা নাও, করো কয়েকটা, তারপরে পরেরটা শেখাচ্ছি। লেখো 1 নম্বর, হি হেল্পস হার। হি হেল্পস, HELPS। হি হেল্পস হার, স্যার কথা বলা যাচ্ছে না। বলো বলো, যে বলছিলে বলো। স্যার লিডেন কথা বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না। হি হেল্পস হার, যেটা লিখে দিচ্ছি। স্যার Number 1, he helps her. Number 2, we see a plane. Number 3, she, স্যার আরেকবার বলুন। লিখে দিয়েছি দেখো, she does cooking. Number 4, he teaches the students. Number 5, boys like sports. করো। হয়ে গেলে বলবে, হয়ে গেছে। বাকিরা তাড়াতাড়ি হয়ে করো। গেছে স্যার। হয়ে গেছে স্যার। বাকিরা 2 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি করো। স্যার হয়ে গেছে। ওকে, 1 নম্বর বলো, ধৃদীপ্ত মাহাতো। ধৃদীপ্ত 1 নম্বর বলো। শুনতে পাচ্ছ না। সাগরিকা রয় হ্যাঁ স্যার। বলো।
he he helps her. হ্যাঁ, অ্যান্সার বলো। She is helped by him. বাহ, ভেরি গুড। শি ইজ হেল্প বাই হিম, এটাই উত্তর। উই সি এ প্লেন, পরেরটা বলো। সৌমেন পাইন। A plane is seen by them. উই সি এ প্লেন By ইজ us. সিন। By us By also. us. সিন বাই উই আছে, উই থাকলে কি হয়? বাই Us আস। হয়। আস, দেম কোথায় পেলে? দে থাকলে দেম হয়। বাই আস। Sorry, ওকে, sir. চলো নেক্সট। শি ডাজ কুকিং, বলো অ্যান্সার বলো। সুরজ মোল্লা। সুরজ মোল্লা শুনতে পাচ্ছে না। সুস্মিতা মহাপাত্র। স্যার আরেকবার বলুন। দেওয়াই তো আছে কোশ্চেন। শি ডাজ কুকিং। What? Cooking is done by her. কুকিং ইজ ডান বাই হার। ঠিক আছে, নেক্সট পয়েন্টটা বলো। শিউলি ঘোষ, হি টিচেস দ্য স্টুডেন্টস। The হি student টিচেস দ্য is taught হুম, by him. না, স্টুডেন্টস ইজ কেন? এখানে কি আছে? The students are স্টুডেন্টস আছে। students are হ্যাঁ, হ্যাঁ, দ্য স্টুডেন্টস are কি হবে? আর, তারপরে taught by him. দ্য স্টুডেন্টস Taught by আর him. টট হ্যাঁ, বাই হিম। ঠিক আছে, by him. By him. ওকে, ঠিক আছে। নেক্সট, বয়েজ লাইক স্পোর্টস, বলো রিয়া গোস্বামী। The sports are liked by boys. আর লাইক বাই বয়েজ। ঠিক আছে, তাহলে স্পোর্টস আর লাইকড বাই বয়েজ। মোটামুটি ভাবে বুঝতে পেরেছো, কিন্তু অনেকে একটু উত্তেজনা বশত ভুল বলছো। যেখানে আর হবে, ইজ হবে, এগুলো তোমাদের কাছ থেকে কাম্য নয়। এটা একটা 7-8 এর টপিক তোমরা শিখছো, তোমরা এখানে তো গ্রাজুয়েট মিনিমাম। এই ভুলগুলো ঠিক তোমাদের কাছ থেকে কাম্য নয়, ঠিকভাবে দেখে করবে। এই ভুলটা হলে কিন্তু 1 নম্বর তো মাইনাস হবে, এবং পরীক্ষাটা তো অত্যন্ত কঠিন, তো সতর্কতা অনেক বেশি পরিমাণে অবলম্বন করতে হবে, এটাই আমার বক্তব্য। আমরা চলে যাব এর পরের টেন্সে। পরের টেন্স কি হবে? Perfect continuous. ঠিক আছে, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার নেই, এটা আগেই বলেছিলাম। পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ করা যায়, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার নেই, অবসোলেট হয়ে গেছে এটা। তো তার ফলে এটা, তাহলে সিম্পল পাস্ট। হ্যাঁ, এটা আমাদের শেখার প্রয়োজন হবে না। দেখবে সমস্ত গ্রামার বই লেখা আছে যে এটা বর্তমানে ব্যবহৃত হয় না। ওকে, তো আমরা চলে যাব পাস্ট টেন্স। পাস্ট টেন্সের মধ্যে আমরা চলে যাব। প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াসেরই ব্যবহার নেই, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই তিনটে পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার নেই। তার ফলে তোমাদের বেসিক্যালি 9 ধরনের ভয়েস চেঞ্জ অ্যাকর্ডিং টু টেন্স শিখতে হবে। 3টে ভয়েস চেঞ্জ তোমাদের নেই, এই দিক থেকে তোমরা একটু মুক্তি পেলে। কিন্তু নেই মানে এটা অবসোলেট হয়েছে, এটা মনে রেখো যে ব্যবহার নেই বলে আমরা করছি না, কিন্তু এটার যে ভয়েস চেঞ্জ করা যায় না এটা কিন্তু নয়। ভয়েস চেঞ্জ কিন্তু করা যায়, কিন্তু অতটা জটিল ভাবে আমরা বাক্য ব্যবহার করি না, বা অতটা জটিল ভাবে আমরা ইংলিশকে ব্যবহার করি না, তাই আমরা ওটা অ্যাভয়েড করছি। ওকে, তো চলে যাও পরের অংশে। আমরা চলে আসছি পাস্ট টেন্স। পাস্ট টেন্সে সবার প্রথমে আসবো আমরা সিম্পল পাস্ট। যদি ওই সেম সেন্টেন্সটাকে আমরা পাস্টে লিখতাম, উই টেক ইট, প্রথম ছিল কি? আচ্ছা, অন্য সেন্টেন্সে লিখছি তোমাদের সুবিধা আছে। ধরো সেন্টেন্স লিখছি, মাই মাদার কুকড রাইস। মাই মাদার কুকড রাইস। তাহলে এখানে দেখতে পাচ্ছ কুকড কথাটা পাস্ট টেন্সে আছে, তার মানে এটা একটা পাস্ট টেন্সের সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বেসিক্যালি। এই ক্ষেত্রে যদি এটাকে পরিবর্তন করি, তাহলে আবার আগের মতো কি হবে?
অবজেক্টটা কি রাইস, তার মানে রাইসটা সবার আগে চলে আসবে, রাইস। এরপরে ভার্বের এটা তো পাস্ট টেন্স, পাস্ট টেন্সে কি কি বিভার বসে? ওয়ার ওয়াজ এবং ওয়্যার। was were তাহলে এই রাইসের সঙ্গে ওয়াজ এবং ওয়্যার এই দুটোর মধ্যে কোনটা বসবে? was ওয়াজ ওয়্যার হবে, একজন বললো। Where? was কেন ওয়্যার কেন Where? হবে? রাইস আছে তো, রাইসটা সিঙ্গুলার নাম্বার, তাহলে রাইস তার সঙ্গে হবে ওয়াজ, তাহলে রাইস ওয়াজ। মূল ভার্ব কি? কুক, এর থার্ড ফর্ম কি হবে? কুকটি হয় কুকড। ইডিয়ম এইটাই হবে, যেটা আছে সেটাই, কুকড। তাহলে রাইস ওয়াজ কুকড। আবার আগের নিয়ম, বাই বাই জায়গায় বসবে, এবং মাই আছে, মাই মাদার আছে, মাই মাদারে কোনো পরিবর্তন নিশ্চয়ই ঘটবে না, মাই মাদারই হবে। তাহলে প্রশ্ন ছিল মাই মাদার কুকড রাইস, অ্যান্সার হলো রাইস ওয়াজ কুকড বাই মাই মাদার, রাইস ওয়াজ কুকড বাই মাই মাদার। ঠিক আছে, কোন কোশ্চেন আছে কারো? কোনো প্রশ্ন কেউ বুঝতে পারোনি, বা কোনো প্রশ্ন কারো? আমি কিন্তু একটু খুব দ্রুত এগোচ্ছি, না স্যার পড়ান প্রশ্ন নেই তো? চল নেক্সট যাচ্ছি আমরা, ফার্স্ট কন্টিনিউয়াস যাব। এটা দেখছি 5 নম্বর, কারণ এই নিয়ে 5টা ধরনের ভয়েস শিখলাম, তাই নাম্বার 5 লেখা আছে। আমরা যাব পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে যাব। একটা পাস্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স সবার প্রথমে আমরা নিয়ে নিই। ধরো লিখলাম, I was singing a song. আমি একটা গান গাইছিলাম। I was singing a song, একটা সেন্টেন্স লিখলাম। একই রকম নিয়ম, মূল নিয়ম তো একই, সবাই জানো এটা। তাহলে এখানে অবজেক্ট কি? এ সং, এ সং তাহলে এ সং, এর সঙ্গে এবার এ সং এর সঙ্গে কোন বিভাগ was বসবে? being ওয়াজ। তাহলে এ সং ওয়াজ, এ সং ওয়াজ, তাই তো? এইটুখানি হলো, এটা তো কন্টিনিউয়াস। একটু আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা শিখে এসেছি, কি বসে? একটা বি, তার being সঙ্গে আইএনজিটা উঠে চলে আসে এখানে, তাহলে বিং কথা আসে। বি তাহলে এ সং ওয়াজ বিং। আমাকে কি দেখা যাচ্ছে, মানে আমি কি নড়াচড়া করছি, না পিকচারটা থেমে গেছে? থেমে গেছে Tamil. বেশ, আবার এবার নড়াচড়া নড়াচড়া থেমে করছে গেছে ঠিক আছে, এবার ঠিক হ্যাঁ আছে আবার নড়াচড়া করছি, দেখতে পাচ্ছি। আসলে আমি এখানে দেখতে পাই, মানে আমাকে আমার ক্লাসটা কিরকম হচ্ছে সেটা এখানে দেখা যায়। তো আই ওয়াজ সিঙ্গিং এ সং, অ্যান্সার হতে যাচ্ছে যে এ সং ওয়াজ বিং। এবার এই যে সিঙ্গিং, এর থার্ড ফর্মটা তোমাকে লিখতে হবে। স্যাং সিঙ্গিং এর থার্ড ফর্ম কি? স্যাং স্যাং নয়, সাং স্যার সাং, এস সাং ইউ এন হলো। তাহলে এ সং ওয়াজ বিং সাং বাই, আই আছে, হবে মি। তাহলে এ সং ওয়াজ বিং সাং বাই মি। আগের যে মূল নিয়ম শিখেছিলাম সেম টু সেমই আছে, একই ধরনের নিয়মই আছে। এবার এইটুকুনের মধ্যে কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেন? নেই, আমি কিন্তু এখনই করতে দেব। লাস্ট ওয়ান, পাস্ট টেন্সের শেষ আমাদের শিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স
পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স দেখি, তাহলে বুঝতে পারবে। খুব ভালো করে বুঝে নাও এটা, হ্যাঁ। দেখো একটা সেন্টেন্স লিখতে, ধরো লিখলাম just সোজা সেন্টেন্স দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো লিখলাম হি হ্যাড কট এ ফিশ। সোজা সেন্টেন্স একটা লিখলাম হি হ্যাড কট এ ফিশ, কারণ ফার্স্ট পারফেক্টে হ্যাড বসে, এটা তো জানোই। তাহলে হি হ্যাড কট এ ফিশ, একই রকম ভাবেই এই ফিশটা সবার আগে চলে আসবে। এ ফিশ এর সঙ্গে কি বসবে? Had been caught by him. সব had জায়গাতেই been হ্যাড caught by বসে, him. তাহলে হ্যাড। এবার একটা পাস্ট পারফেক্ট আছে, তো একটা বিন বসে, এর আগেও আমরা শিখেছি। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তাই বসেছিল, পাস্টের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই। তাহলে এ ফিশ হ্যাড বিন, এরপরে মূল ভার্বের থার্ড ফর্ম বসে, অলরেডি থার্ড ফর্ম দেওয়াই থাকে পারফেক্টে, তা কট এটাই থার্ড ফর্ম, এটা আমি লিখে পেলাম। তাহলে এ ফিশ হ্যাড বিন কট, এরপরে একটা বাই বসে, বাই লিখলাম, এবং তারপরে হি আছে, হি থাকলে কি হবে? হিম, অর্থাৎ আমার উত্তর হয়ে গেল। তাহলে হি হ্যাড কট আ ফিশ, এ ফিশ হ্যাড বিন কট বাই হিম। এইটুখানের মধ্যে কোনো প্রশ্ন আছে তোমাদের? নেই। সৌরভ প্রাতিহার, হ্যাঁ স্যার। কি জানি না না সুপর্ণা স্যার, না? হ্যাঁ হ্যাঁ সুপর্ণা। বুঝতে পারছো সুপর্ণা? হ্যাঁ স্যার। সুপর্ণা কোথায় জানি থাকো? বাঁকুড়া? না স্যার, আগরপাড়া। আগরপাড়া বলতে ত্রিপুরা? না স্যার, বেলঘরিয়ার পাশে আগরপাড়া। ত্রিপুরা আগরতলা স্যার। আগরপাড়াতে থাকতো? আগরতলা, ওটা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আগরতলা, না, হ্যাঁ। আগরপাড়া অনেক জায়গাতে আছে, আলিপুরদুয়ারে তো আগরপাড়া আছে। যাই হোক, ঠিক আছে। আগরপাড়া কোথায় থাকো? তুমি তো কাছেই থাকো, আমি তো বেলঘরিয়া থাকি। হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে। নেক্সট, অপর্ণা মাহাতো, বুঝতে পেরেছো? হ্যাঁ। অপর্ণা কোথায় থাকো জানি? হ্যাঁ স্যার, লোকাল। কোথায় থাকো? আমি দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দক্ষিণ দিনাজপুরে দিনাজপুর। থাকি, ওখানে। হ্যাঁ। ঠিক আছে, বাদ বাকিটা বোঝা গেল না। দক্ষিণ দিনাজপুরে থাকো, এটুকুই যথেষ্ট। বনি চক্রবর্তী, বনি, কোশ্চেন আছে কোনো? হ্যাঁ স্যার। কোথায় না। থাকো বনি? বহরমপুর স্যার। ঠিক আছে। চন্দনা মণ্ডল, স্যার আমি কলকাতা কলকাতার থেকে কোথায়? ঠাকুরপুকুর। ধৃদীপ্ত, বাঁকুড়া। বাঁকুড়াতে থাকো। ধৃদীপ্ত, ধৃদীপ্ত সব থেকে জুনিয়র এই ব্যাচের, এটুকু আমি জানি। দিব্যা দেবনাথ, নদিয়ার বাকুল। নদিয়ার কোথায়? বাদকুল্লা। বাদকুল্লা, ঠিক আছে। মোহাম্মদ নাসিরউদ্দিন, হ্যাঁ স্যার, নলাটি কোথায় থাকো? বীরভূম বেলঘড়িয়াতেই থাকতাম। ওই মেসে চলে গেছো কেন? হ্যাঁ, এই এই লকডাউনের জন্য চলে এসেছি। আবার লকডাউন উঠে গেছে তো আবার চলে আসবে? না, একদম ছেড়ে দিয়েছি রুম। আমার ভাই আছে এখন ফ্ল্যাটে ওখানে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, ওখান থেকেই চাকরি পাবে, অসুবিধা কিছু নেই। কতদিন ছিলে বেলগড়িয়ায়? 8 বছর। 8 বছর? ওখান থেকে গ্রাজুয়েশন। হ্যাঁ, বেলঘড়িয়া কোথায় থাকতেন মেসে? আমি স্টেশন 4 রাইফেল রেঞ্জ রোড। আচ্ছা, তো বুঝতে পেরেছি, ঠিক আছে। ওম প্রকাশ সাহা, ওম প্রকাশ, শুনতে পাচ্ছ না? ওম প্রকাশ। পলি বিশ্বাস, হ্যাঁ স্যার। কোথায় থাকো?
আমি বোলপুর শান্তিনিকেতন। শান্তিনিকেতনে থাকো, মানে খুব কাছেই শান্তিনিকেতনের। ঘুরতে যাওয়া শান্তিনিকেতনের কাছেই। হ্যাঁ, আমি শান্তিনিকেতন বিশ্বভারতী থেকে 6 কিলোমিটারের মধ্যে থাকি। আচ্ছা, বেশ, ঠিক আছে। তাহলে ওখানে ঘুরতে গেলে তোমার দেখা পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ স্যার, আসবেন অবশ্যই। অবশ্যই যাবো, এই জন্য তো জিজ্ঞেস করলাম। পৌলমী হালদার, হ্যাঁ, বহরমপুর স্যার। বহরমপুর কি স্টেশনের কাছাকাছি? হ্যাঁ, ওই 10-15 মিনিটের ডিস্টেন্স। ক্রিস্টিয়ান কলেজ আছে না ওখানে, তার কাছে? হ্যাঁ আছে। ঠিক আছে। ওই 5-10 মিনিটের ডিস্টেন্সে। বহরমপুর তো ছোটই, বেশি তো বড় না, সব কাছাকাছি। সেটাই। প্রতীক সরকার, হ্যাঁ স্যার, মালদা থেকে। ঠিক আছে। প্রিয়াঙ্কা দে, তুমি তো বেলঘুরিয়াতেই থাকো। আপনার বাড়ির পাশে থাকি। হ্যাঁ, সেটাই। রিয়া গোস্বামী, হ্যাঁ স্যার, কোথায় থাকো? দুর্গাপুরে থাকি। দুর্গাপুর। সাগরিকা রয়, হ্যাঁ স্যার, রামপুরহাটে থাকি। রামপুরহাট। শিউলি ঘোষ, সৌমেন পাইন, বাঁকুড়া স্যার। বাঁকুড়া স্যার। বাঁকুড়া। সুরজ মোল্লা, বিরাতে। বীরা, গোমা বীরা, সেখানে, তাই তো? হ্যাঁ স্যার। সুস্মিতা গুপ্তা, সুস্মিতা মহাপাত্র, বহরমপুর স্যার। স্বরূপ মন্ডল, এগরা। এগরা। স্বরূপ মন্ডল, বাঁকুড়াতে। বাঁকুড়া। বেশ, ঠিক আছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি বেশ কয়েকটা কোশ্চেন লিখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এগুলো করে ফেলো, যেগুলো লিখেছি করে ফেলো, তাড়াতাড়ি করবে। করো, হয়ে গেলে বলবে। হয়ে গেছে। হয়ে গেছে স্যার। হয়ে গেছে স্যার। বাকিদের একটু সময় দাও তুমি। কমপ্লিট। হ্যাঁ স্যার। নাম্বার 1, he was requesting বিমল, বলো অ্যান্সার।
স্যার বলবো বিমল has been requested by him. আরেকবার বলো। বিমল was being requested by him. ভেরি গুড। বিমল ওয়াজ বিং রিকোয়েস্টেড বাই হিম, এটাই উত্তর হবে। বিমল ওয়াজ স্যার টু হিম হবে না? বিমল ওয়াজ বিং রিকোয়েস্টেড বাই হিম না, এই হিমের আগে বাই বসে, টুটা নো এই সব শব্দের ক্ষেত্রে বসে, পরে বলবো, ওটা এক্সেপশনাল গুলো পরে বলবো, আজকে তো এক্সেপশনাল শেখাইনি তাই বলছি না। তাহলে বিমল ওয়াজ বিং রিকোয়েস্টেড বাই হিম। নেক্সট নাম্বার 2 বলো। সৌমেন ফাইন। বলবো আচ্ছা বলো। দ্য ফিশ ওয়াজ বিং কট বাই হিম। দ্য ফিশারম্যান, ফিশ কোথায় পাচ্ছ, মানে ফিশারম্যানটা কট হয়ে গেছে। দ্য ফিশারম্যান ওয়াজ ক্যাচ ফিশ। আচ্ছা অ্যান্সারটা বল, আরেকবার বলো। দ্য ফিশ, দা তো প্রথমত নেই, আচ্ছা ফিশ, তাহলে ফিশ ফিশ ওয়াজ বিং কট বাই ফিশারম্যান। বাই দা ফিশারম্যান, যা আছে তাই বল। তাহলে ফিশ ওয়াজ বিং কট বাই দা ফিশারম্যান। বল পয়েন্টটা পৌলমি। হ্যাঁ স্যার। স্বপ্না was singing the sweet song. The sweet song ওটা Was songs being- আছে, songs। song ছিল। এবার অ্যান্সার বলো। আচ্ছা আচ্ছা sorry. The sweet songs were being sung Okay, by ঠিক আছে। Sapna. হ্যাঁ ঠিক আছে, দা সুইট সংস, কিন্তু তাই এখানে ওয়ার হবে, তাহলে দা সুইট সংস ওয়ার, এবার কি হবে, বিং Being sung Sung. by Sapna. বাই স্বপ্না। নেক্সট পরের গুলো একটু কঠিন আছে, বলো কে বলবে। আই হ্যাড রিটেন দ্য লেটার বিফোর হি কেম। বলবো বলো। The letter had been written by me before he came. দ্য লেটার হ্যাড বিন রিটেন By me before he came. বাহ, এটা ছাড়া অন্য কেউ Before he অ্যান্সার came করবে? থেকে আগে Before he came থেকে আগে দিয়েও করা যায়। লেটার হ্যাড বিন রিটেন বাই মি। না, বিফোর হি কেম দিয়ে হবে না। এই কারণে হবে না কারণ সেন্টেন্সের একটা স্ট্রাকচার আছে, এটা টেন্স শেখানোর সময় বহুবার শিখেছিলাম, যে যেই টেন্সে এই সেন্টেন্সটি আছে সেই ফর্মটাই আগে থাকবে। এটা না না ওই আগে বলছি না। The letter had been written before he came by me. হ্যাঁ এটা তো হবে অ্যান্সার। তাহলে দ্য লেটার হ্যাড বিন রিটেন, তারপর Before he By- came by me. By me before he came. হ্যাঁ এটাই উত্তর হবে। যেটা ফর্ম সেটাকে বজায় রাখতে হবে। যদি তুমি এখানে বিফোর হি কেম তারপরে বাই মি দাও, অ্যান্সার হবে একই উত্তর হবে, ফর্মটাকে বজায় রাখতে ফর্মটা চেঞ্জ হবে। নেক্সট পরেরটা বলো, কে বলবে? লাস্ট ওয়ান, কে বলবে? বলবো বলো বলো বলো, একই ধরনের উত্তর হবে। বলবো আই হ্যাড কল্ড হিম বিফোর হি অ্যাওয়েক। বলো। he was called by me. He তারপর was called by me before না না he had been called by me. ওয়াজ কোথায় পেলে? হ্যাঁ ওটা তো নয়, তাহলে He had been called by me before he awoke. একদমই তাই, হি হ্যাড বিন কল্ড বাই মি, বাদ বাকি যা আছে তাই বিফোর হি অ্যাওয়েক, এটা যা আছে এটার কোনো পরিবর্তন পরের অংশটুকু ঘটবে না। আগেরটা তো ঘটেনি, এটাতেও ঘটবে না, কোনোটাতেই ঘটবে না। শুধুমাত্র প্রথমের অংশ যেটুকুকে ভয়েস চেঞ্জ করা যায়, যার মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, এই যে এই অংশটুকু, এইটুকুনি অংশটি আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করলাম, আগেরটারও তাই। পরের যে অংশটুকু আমরা কোনো ভয়েস চেঞ্জ করিনি, অ্যাজ ইট ইজ যা আছে তাই রেখে দিয়েছি। আমরা আজকে প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের যতগুলো ভয়েস চেঞ্জ হয় সবকটাই শিখে ফেলেছি। কারো যদি এই অংশটুকুর মধ্যে কোনো রকমের কোশ্চেন থাকে করতে পারো।
আছে কোনো প্রশ্ন? না স্যার। ওকে, আমাদের ভয়েস চেঞ্জ থেকে অনেকগুলো প্র্যাকটিস সেট এখান থেকেও পাবে। মানে ভয়েস চেঞ্জ করতে হবে, আমি তোমাদের অ্যাক্টিভ দেব, সেগুলোকে প্যাসিভ করতে হবে, প্যাসিভ দেবো, সেগুলোকে অ্যাক্টিভ করতে হবে, এবং সেখানে বিভিন্ন এক্সামে প্রত্যেকটা পরীক্ষাতেই এটা একটা কমন টপিক। এটা শুধু টেটেইতে আসতে পারে এরকম টপিক নয়, বা প্রাইমারি টেটেই যে আসতে পারে এরকম টপিকও নয়। এটা একটা কমন টপিক, যে কোনো কম্পিটিটিভ এক্সামেই এই ধরনের কোশ্চেন আসবেই। হয়তো টেট পরীক্ষায় হয়তো 1 নম্বর আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে, কিন্তু অন্য পরীক্ষার ক্ষেত্রে, অন্য যে কোনো কম্বাইন্ড পরীক্ষার ক্ষেত্রে এটা একটা কমন টপিক এবং আসবেই এরকম একটি টপিক। সব পরীক্ষাতেই ভয়েস চেঞ্জ দেওয়া থাকে এবং একাধিক থাকে, 2-3টে করে থাকে, 5টাও থাকতে পারে, ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও থাকে। তো ভালো করে শিখে নিলে অন্য পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের সঠিকভাবে এই টপিকটি কাজে লাগবে। আমি তোমাদের এখান থেকে যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস সেট দেবো শেখানোর পরে, এবং সেগুলো তোমাদের করতে হবে। বিভিন্ন পরীক্ষার কোশ্চেন দেবো ভয়েস চেঞ্জ সংক্রান্ত, সেগুলো তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এই অবধি থাকবে।